ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা, যার একটি নির্দিষ্টতা থাকে। কিন্তু প্রকৃত বিপদের উপস্থিতি ছাড়াই কোনো বস্তু বা পরিস্থিতির প্রতি অত্যধিক ভয়কে ভীতি রোগ বা ফোবিয়া বলে। কম বেশি সকলেই আমরা অন্ধকারকে ভয় করি। ভয় কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত ব্যাপারেও হতে পারে। আবার পশু, কীটপতঙ্গ, ইঞ্জেকশন, উচ্চতা, জনসমক্ষে বক্তব্য পেশ, মানুষের ভিড় ইত্যাদি নানাবিধ কারণে মানুষ ভয় পায়। কুহেলিকা ফেসবুক গ্রুপের উদ্যোগে আয়োজিত ভয়ের অন্তরালে ইভেন্টের বাছাই করা সেরা 10টি গল্পের অডিও রূপ ফোবিয়া সিরিজ হিসাবে আড্ডাবাজ নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য। কুহেলিকার পথ চলা শুরু 25শে আগস্ট 2019। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এটি মূলত রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, কল্পবিজ্ঞান সাহিত্য চর্চার গ্রুপ। এই ধরনের গল্প যারা পড়তে ভালোবাসেন অথবা উক্ত বিষয়ে লেখালেখি করেন, তারা সদস্য হিসেবে যোগদান করতে পারেন। কুহেলিকা গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ আপনাদের জন্য থাকছে এই সিরিজের 6ষ্ঠ গল্প, পায়েল বিশ্বাসের কেন্ন। পায়েল বিশ্বাস, জন্ম কলকাতার বেহালায়। চাকুরিরত বাবা মায়ের সন্তান হিসেবে ছোটবেলায় একাকিত্ব দূর করতে গল্পের বইকে সঙ্গী হিসেবে বেছে নেওয়া, বিশেষ করে ভূতের গল্পের পোকা। প্রাণীবিদ্যায় অনার্স আর সেই সঙ্গে অঙ্কনেও ডিপ্লোমা। হঠাৎ করে 1.5 বছর আগে লেখালেখি শুরু, বিভিন্ন গ্রুপ থেকে অজস্র সম্মান প্রাপ্তি। এই বছর গা ছমছম, বিবর্তন সাহিত্য পত্রিকা, বাঁকুড়া সংস্কৃত অনুগল্প প্রতিযোগিতা, উজান বন্ধু, গল্প সংকলন, সোনালী খাম, উড়ান পত্রিকা, রং মেলান্তি শারদোপাচার, বলাকা অনুগল্প সংকলনে লেখা গল্প প্রকাশিত হয়েছে। এছাড়া জিয়া মনকাহন, সাঁঝবাতি গ্রুপের শারদিয়া ইবুক, গল্প বল গ্রুপের শারদিয়া ইবুকেও গল্প প্রকাশিত হয়েছে। এছাড়া 2টি ম্যাগাজিনও প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে পায়েল বিশ্বাসের গল্প কেন্ন। ভয় এমন একটা অনুভূতি যা অসম সাহসী মানুষকেও শেষ করে দিতে পারে। কিছু কিছু মানুষ থাকে যাদের ভয়ে অন্যরা ভীত সন্ত্রস্ত, কিন্তু সেই লোকটি হয়তো নিজেই কোনো তুচ্ছ জিনিসে ভয় পায়। আমরা অনেকেই নেপোলিয়নের বীরত্বের কথা জানি, কিন্তু এটা হয়তো জানি না যে তিনি আরশোলাকে প্রচণ্ড ভয় পেতেন। তার এন্টোমোফোবিয়া ছিল, আর চিকিৎসা শাস্ত্রে এই আরশোলাকে ভয় পাওয়ার নামই এন্টোমোফোবিয়া। দীপক চৌধুরী। দীপক চৌধুরী নামটা শুনলে তার কর্মচারীরা যতটা না ভয় পায়, বাড়ির লোকেরা তার থেকে বেশি ভয় পায়। দাম্ভিক, কিপটে, স্বার্থপর, লোভী এই মানুষটি অর্থ ছাড়া জীবনে আর কিছু চেনেননি। 5 ভাই বোনের মধ্যে দীপক মেজ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, তাই অভাব অনটন তার নিত্য সঙ্গী। ছোটবেলা থেকে দীপকের খুব ইচ্ছে যেন তেন প্রকারে প্রচুর টাকা রোজগার করে সমাজে একজন কেউ কেটা ব্যক্তি হবে। তার কাছে টাকাই ক্ষমতা, টাকাই ভালোবাসা। পড়াশোনা খুব একটা সে করেনি, টুকটাক কাজ করত আর এদিক ওদিক করে পয়সা রোজগারের চেষ্টা করত। ইচ্ছা ছিল দাদার একমাত্র চাকুরিরতা শ্যালিকাকে বিয়ে করার, তাহলে তার ইনকামের টাকাও ব্যবসার কাজে লাগানো যাবে। ততদিনে দীপক নিজস্ব দোকান করে ফেলেছে, একেবারে বড় রাস্তার উপর। যা পজিশন, কয়েক বছর পর সেখানে জমজমাট বাজার গড়ে উঠবে। দীপকের ইচ্ছে জামা কাপড়ের বিশাল শোরুম করার। সেখানে যেমন ফুলিয়া শান্তিপুরের শাড়ি থাকবে, তেমনি বেনারস সুরাটের শাড়িও থাকবে। কিন্তু বাত সাধলেন দীপকের বাবা। জোর গলায় দীপককে ধমকি দিলেন, যার দিদি এমন মুখরা
তার বোনকে বিয়ে করলে তোকে আমি ত্যায্য পুত্র করব। তারপর জোর করে বিয়ে দিলেন এক গরিব বাপের পরমা সুন্দরী অল্প বয়সী মেয়ের সাথে। মনে একরাশ ক্ষোভ থাকলেও মিলির রূপ দেখে পুরনো প্রেম ভুলে গেল দীপক। মাথায় তখন তার এক নতুন কুবুদ্ধি জেগে উঠল। মনে মনে ভাবল, টাকা না থাকলে কি হবে, রূপ তো আছে, ওটাকেই কাজে লাগাতে হবে। কঠোর শাসনে মিলিকে রাখে দীপক। পান থেকে চুন খসলেই মারতেও ছাড়ে না। প্রতি পদে বোঝায় ওর কাছে স্ত্রীর প্রয়োজনীয়তা শুধু বিছানা গরম করার জন্য, সেটা সেই হোক অথবা অন্য কেউ। বাপের পর বাপের সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে যায় দীপক, নইলে যে তার পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না। মিলিও হাঁপ ছেড়ে বাঁচল। গরিবের বাপের মেয়ে বলে আর খোঁটা শুনতে হবে না কারো কাছে। এবার ভালোভাবে স্বাধীনভাবে থাকতে পারবে। এহেন দীপক কিন্তু একটা বিষয়ে খুব ভয় পেত। সেটা বিয়ের বেশ কিছুদিন পরই জানতে পারল মিলি। পুজোর কিছুদিন পর দীপকের সাথে বাপের বাড়ি গেল মিলি। অন্ধকার রাতে বাড়ির ছাদে শ্যালক শ্যালিকা আত্মীয় স্বজনের সাথে গল্পের আসর বসিয়েছে দীপক। যাদের আবছা আলোয় বেশ একটা জমজমাট ভূতের গল্প বলছে, আর সবাই রুদ্ধশ্বাসে হাঁ করে শুনছে। হঠাৎ দীপক চিৎকার করে উঠল। ওরে বাবা রে, ওরে বাবা! দীপকের চিৎকারে সবাই আরো ভয় পেয়ে গেল। ভাবল দীপক নিশ্চয়ই ভূত দেখেছে। হুড়মুড় করে সবাই একসাথে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকেই পড়ে গেল। খুশাশুড়ি তো ভয়ে হাঁপানির টান উঠে গেল। ওদিকে দীপক একটি জায়গার দিকে আঙুল নির্দেশ করে ক্রমাগত চিৎকার করেই চলেছে। মিলি তা দেখে উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে বলবে তো? ওই তো দেখো না ওখানে। শিগগির সরাও ওটাকে শিগগির সরাও। আরে কাকে? ওই তো কেন্নটাকে সরাও আগে, ওটাকে সরাও। মিলি অবাক হয়ে জিজ্ঞেস করল। মুখটা বিকৃত করে দীপক উত্তর দিল। মিলি তাকিয়ে দেখে সত্যি একটা লাল রঙের কেন্ন দীপকের এক হাত দূরে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। একগাল হেসে একটা কাঠি দিয়ে মিলি সেটা ফেলে দিল। এদিকে এত কাণ্ড যে দীপকের কেন্ন ভীতির জন্য হয়েছে তা পরে জানতে পেরে সবাই তার দিকে এমন করে তাকালো যেন জামাই না হয়ে অন্য কেউ হলে হয়তো কয়েক ঘা তার পিঠে সবাই দিয়েও দিত। কথায় কথায় দীপক মিলিকে বলল, যেমন করে পারো টাকা জোগাড় করে আনো, দরকার হলে নিজেকে বেঁচে আনো, নইলে বাড়ি থেকে বেরিয়ে যাও। কোথায় আর যাবে মিলি? বাপের বাড়িতে কতগুলো পেট নুন আনতে পান্তা ফুরোয়। তাই বাধ্য হয় দীপকের কথা মতো চলতে। দীপক বুঝে শুনে ধনী লোকেদের সাথে মেলামেশা শুরু করে। তাদের সাথে বন্ধুত্ব করে বাড়ি নিয়ে আসে। তাদের আপ্যায়নের ভার পড়ে মিলির উপর। যখন তারা মিলির রূপে মুগ্ধ হয়ে ওর উপর দুর্বল হয়ে গেল, দীপক মিলিকে তাদের প্রেমের জালে ফাঁসাতে বলে। শুনতেই হয় দীপকের কথা মিলিকে, নইলে যে মার পড়বে। কিছুদিনের মধ্যে তাদের থেকে মিলির মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নেয় দীপক। এইভাবেই মিলিকে সে কাজে লাগাতে থাকে। টাকা নিয়ে নিয়ে তাদের ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেয় সে। সত্যি কথা বলতে টাকার জন্য নিজের বউয়েরই দালালে পরিণত হয় সে। এইভাবেই সে দোকান বড় করার সাথে সাথে বিশাল দোতলা বাড়িও করে ফেলল। মিলিকে কোনোদিনই সে স্ত্রীর মর্যাদা দেয়নি। তাই বলে অন্য নারীর উপরও লোভ ছিল না। এক ছেলে প্রদীপ ও মেয়ে আলোকে নিয়ে সংসার তাদের। ছেলে মেয়েরাও বাপকে ভয় পায়। বাপের নোংরামি তারা সবাই টের পায়, কিন্তু ভয়ে কোনোদিন তারা প্রতিবাদ করেনি। মিলি তাদের বোঝায়, তোদের বাবা আমার সাথে যা করে করুক, তোদের তো কোনো অযত্ন করেনি। তোরা কোনোদিন ওনাকে কিছু বলবি না, ভালোবাসবি তাকে। দীপক মিলির এক রূপমুগ্ধ প্রেমিকের সাহায্যে ছেলেকে বাইরের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পাঠায়। প্রদীপও সুযোগটা কাজে লাগায়, কিন্তু আলো এসব সহ্য করতে পারে না। তার নিজের মা অন্য পুরুষের সাথে শোবে, সে যতই বাবা বলুক না কেন, ভাবলেই গা ঘিন ঘিন করে ওঠে আলোর। এর মধ্যে
দীপকের নজর এবার আলোর দিকে পড়েছে। আলো বুঝতে পারে যেন তেন প্রকারে সে এই পরিবেশ থেকে মুক্তি চায়। এমন সময় দীপক আলোর জন্য পাত্র ঠিক করে এক বড়লোক বাপের লম্পট ছেলের সাথে। আলো তীব্র বিরোধিতা করল, বলল, না, আমি বিয়ে করব না। আরে অনেক টাকা ওদের, তুই রাজরানীর মতো থাকবি। শুধু টাকাই সব? এমন পাত্র দেখলে যে বিয়ের পর ঘরে তোমার মেয়েকে রেখে বাইরে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করবে। তাতে কি, টাকাই আসল, চরিত্র দিয়ে কি হবে? না, আমি বিয়ে করব না। আলোর প্রতিবাদ থেমে যায় দীপকের মারে। তাও আলোকে বাগিয়ে আনতে পারল না দীপক। মধ্যবিত্ত পরিবারের প্রাইভেটে চাকুরিরত এক ছেলের হাত ধরে বাড়ি থেকে পালালো আলো। মিলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তো অন্তত বাপের হাত থেকে বাঁচলো। মনে মনে ভাবল মিলি। প্রথম কয়েক বছর মেনে না নিলেও সমাজে নিজের সম্মান রাখতে উপরে উপরে সম্পর্কটা মেনে নেওয়ার ভান করল দীপক। কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা করে যেতে লাগলো মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার। এদিকে বয়স বাড়ার সাথে সাথে দীপকের কেন্ন ভীতিও বাড়তে থাকে। বাড়ির ছাদে পুজোর ফুলের জোগানের জন্য বলতে গেলে একটা বাগানই করে ফেলেছে সে। 2 বেলা বেশ ঘটা করেই ঠাকুর পুজো করে সে। সার হিসেবে এঁটো কাটা মাটিতেই জমা করার ফলে যত রাজ্যের পোকামাকড়ের উৎপত্তি এই ছাদের বাগানেই। কেন্নর পরিমাণও তাই বেড়ে গেছে। তাদের লাল কালো শরীর অগণিত পায়ে হেঁটে যাওয়া দেখলেই দীপকের গোটা গাটা কেমন যেন শিরশির করে ওঠে। ভয়ে দম বন্ধ হয়ে আসে। দরদর করে ঘামতে থাকে সে। পোকা মারার ওষুধ দিলে কয়েকদিন অবশ্য উৎপাত বন্ধ থাকে, কিন্তু তারপর আবার যে কে সেই। বাড়িতে খরচের জন্য কাজের লোক অবধি রাখেনি সে। মিলি জোর করে শুধু ঘর মোছার লোক রেখেছে, নইলে 2 বেলা কেন্নর জন্য ঘর পরিষ্কার রাখার ঠেলায় এই বিশাল বাড়ি মোছা তার দ্বারা সম্ভব না। ছেলের বিয়ে ঠিক করল দীপক বড়লোক বাপের একমাত্র চাকুরিরতা মেয়ে রিমার সাথে। সুন্দরী শিক্ষিকা। পাকা কথার দিন যখন রিমার বাবা দাবি দাবার প্রসঙ্গ তুলল, দীপক তখন বলল, দেখুন, আমি ছেলে বিক্রি করতে আসিনি, এক কাপড়ে আপনার মেয়েকে নিয়ে যাব। রিমার বাবা শুনে খুশি হয়ে আসবাবপত্রের কথা তুললে প্রদীপ উত্তর দিল, না না, একদমই নয়। যে গাড়িতে আসবাবপত্র পাঠাবেন আবার সেই গাড়িতেই সব ফেরত পাঠিয়ে দেবো। কিন্তু আমার কিচ্ছু চাই না। আমি আমার ঘর আগেই নিজের পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। আসলে বাপ ছেলে দুজনেই চালাক। দীপক তো জেনে শুনেই চাকুরিরতা বৌমা আনছে। অবশ্য মুখে এত বড় বড় কথা বললেও বিয়ের সময় বেআইয়ের সাথে গিয়ে বৌমার জন্য হলমার্কের গয়না পছন্দ করে দিল। গলায় মধু ঢেলে বলল, আরে বেআই মশাই, দেবেন তো একবারই মেয়েকে, তাই ভালো দেখে হলমার্কওয়ালা গয়না দিন। নিজে কিন্তু বৌমার আশীর্বাদ মিলির এক পুরনো বালা দিয়ে সেরেছে। যথাসময়ে ধুমধাম করে প্রদীপের সাথে রিমার বিয়ে হয়ে গেল। আলো ও তার বর নিলয়ও এসেছিল। বাইরের লোকের সামনে ওদের সাথে ভালোই ব্যবহার করল দীপক। বিয়ের 1 মাস যেতে না যেতেই ঘর মোছার লোক ছাড়িয়ে দিল দীপক। মিলিকে বলল, এখন তো তোমরা দুজন, এইটুকু ঘর সংসার, মিলেমিশে কাজকর্ম করে নাও, আর ঘর মুছলে তো এক্সারসাইজও হয়ে যাবে। মিলি আর কি করে, নতুন বউকে তো আর কাজের কথা বলতে পারে না। আর সকাল হলে রিমার স্কুলের তাড়া থাকে, তাও যথাসাধ্য মিলির হাতে হাতে করার চেষ্টা করে। স্কুলেও তো পরিশ্রম করতে হয়, তাই কষ্ট হলেও মিলি ঘর মোছে। কিন্তু রিমা ঠিক নজরে পড়ে যায়। সেও মিলির বারণ অগ্রাহ্য করে ঘর মোছে। এই কয়দিনেই মিলির সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে রিমার। বিয়ের 7 দিন যেতে না যেতেই দীপক যে কত ধুরন্ধর তা বুঝতে পেরে গেছে রিমা। মিলিকে ওর খুব ভালো লাগে। বেশ শান্তশিষ্ট ভীতু মহিলা। তবে রিমা অনুভব করে মিলির 2 চোখের লুকোনো ব্যথা। মিলিকে বলল রিমা, মা, তুমি এবার ঘর মোছার লোক রাখো, আমি টাকা দেব। আমার স্কুলের তাড়া থাকে, সব সময় তো তোমায় সাহায্য করতে পারবো না। মিলি বলল, না না, তুমি কিছুতেই এ সংসারে টাকা দেবে না। রিমা অবাক হয়ে বলল, কেন মা, আমি কি এই সংসারের কেউ না? মিলি স্মিত হেসে বলল, সেটা নয় মা, তবে জানো তো, তেলা মাথায় তেল দেয়া উচিত নয়। এদের লোভ বাড়িও না। মানে? এর বেশি কিছু জানতে চেও না বৌমা, তুমি ধীরে ধীরে সব বুঝে যাবে।
এইটুকু বলে মিলি এড়িয়ে যায় প্রসঙ্গটা। আলোর সাথেও নিয়মিত কথা হয় রিমার। রিমা ওর কথায় বুঝতে পারে আলোর মনে বাবার প্রতি প্রচুর রাগ জমে আছে। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখে আলো রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিলিকে জিজ্ঞেস করে জানতে পারল বাপ মেয়েতে প্রচুর ঝগড়া হয়েছে। আলো এরপর আর বাপের বাড়ি আসে না। রিমা ফোন করে জানতে পারল ওর খুব শরীর খারাপ। বাড়িতে কিছু না বলে আলোকে দেখতে গেল। আলোর শ্বশুর বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা বলা এই বাড়ির সবাইকে বারণ করে দিয়েছে দীপক। কথায় কথায় আলো জানালো কিভাবে দীপক নিলয়কে অপমান করে। সজল চোখে আলো বলল, জানো বৌদি, বাবা চাই আমি নিলয়কে ডিভোর্স দিয়ে দিই। এ মা, কেন? তাহলে ওনার সুবিধা হবে। মাকে যেভাবে নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য ব্যবহার করেছে, আমাকে সেইভাবে ব্যবহার করবে। মানে এসব কি বলছো তুমি? রিমা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ বৌদি, তুমি জানো না উনি কেমন মানুষ। থাক, আমি আর কিছু বলতে চাই না এ ব্যাপারে, অন্য কথা বলো প্লিজ। এরপর এটা সেটা নিয়ে কথা বলে বাড়ি চলে আসে রিমা। শ্বশুরমশাই যথেষ্ট মেজাজি হলেও আলোর বলা কথাগুলোর সাথে কিছুতেই মেলাতে পারছে না রিমা। মিলিকে কিভাবে ব্যবহার করেছেন উনি? প্রদীপকে তো জিজ্ঞাসা করাই বৃথা। কিচ্ছু বুঝবে না, শুধু গাক গাক করে চেঁচাবে। প্রদীপ প্রায়ই জোর করে রিমাকে বিভিন্ন পার্টিতে নিয়ে যায়। রিমার এসব ভালো লাগে না। ওইসব পার্টি মানেই তো মদ গেলা আর ওর সাথে ফ্লার্ট করা। রিমার এগুলো একদম পছন্দ নয়। প্রদীপ এজন্য বলে, এত শিক্ষিত হয়ে কি করে যে এত ব্যাকডেটেড হও কে জানে। আধুনিক হতে গেলে বুঝি মদ গিলতে হবে, পরপুরুষের সাথে প্রেম করতে হবে? সরি, আমি পারবো না। আহা, তোমায় প্রেম করতে কে বলেছে? তুমি হাসি মুখে কোনো পুরুষের দিকে তাকালেই তো তারা কুপকাত হয়ে যাবে। বউকে তোষামত করে প্রদীপ। রিমা বুঝে পায় না অন্য পুরুষ রিমার গায়ে ঢলে পড়বে আর তা প্রদীপ স্বামী হিসাবে সহ্য করবে কিভাবে। দীপকও মাঝে মাঝে বলে, আরে সব সময় বাড়িতে শাশুড়ির সঙ্গে গুজুর গুজুর না করে স্বামীর সঙ্গে পার্টি ফাটিতে যেতে পারো তো। স্বামীকে সঙ্গ দাও, তাহলেই তো উন্নতি হবে। অবাক হয়ে রিমা ভাবে কি করে শ্বশুর হয়ে উনি এসব কথা বলতে পারেন। একদিন আর থাকতে না পেরে মিলিকে কথাটা বলেই ফেলল। মিলি ম্লান মুখে বলল, ওদের কথা একদম শুনবে না। আমি চাই না আমার মতো তোমাকে ওরা ব্যবহার করুক। মানে এসব কি বলছো মা? হ্যাঁ মা। বলে দীপক নিজের উন্নতির জন্য, টাকার জন্য কিভাবে পর পুরুষের কাছে তাকে ঠেলে দিয়েছিল তা সব খুলে বলল। সমস্ত বলার পর নিজেকে খুব হালকা লাগলো মিলির। বলল, জানি সব শুনে হয়তো আমায় ঘৃণা করছো, কিন্তু বিশ্বাস করো মা, আমার আর কিছু করার ছিল না। নইলে বাড়ি থেকে বের করে দিত। গরিব বাপের বাড়ি, অতগুলো ভাই বোন, ওদেরই চলে না, তার উপর আমার বোঝা পারত না টানতে ওরা। আর আমি পড়াশোনাও বেশি দূর করিনি যে চাকরি করে পেট চালাবো। সেই শেয়াল কুকুরে ছিঁড়েই খেত। তার চেয়ে এখানেই ভালো, মাথা গোজার ঠাই তো আছে, খেতে তো পাই। কিন্তু এখনো তো ওনার অত্যাচার কমেনি। কি করে কমবে? টাকার নেশা বড়ই সর্বনেশে। আমার বয়স হয়েছে, আমার দ্বারা আর কিছু হবে না, তাই আমি বাতিল এখন। ওনার লক্ষ্য এখন তুমি আর আলো। নিলয়ের জন্য আলোকে বাগে পাচ্ছে না, আর আমার জন্য তোমায়। তাই প্রদীপকে সমানে উস্কিয়ে যাচ্ছে তোমায় ব্যবহার করার জন্য। প্রদীপ তোমায় খুব ভালোবাসে, তাই এখন ওই পথে হাঁটেনি। তবে আর কতদিন? ওই বাপেরই তো ছেলে। তুমি কিন্তু শুনবে না ওদের কথা। যত নষ্টের গোড়া হলো তোমার শ্বশুর। কিন্তু মা, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। একটা লোক দিনের পর দিন অত্যাচার করে যাবে, আর সেটা সবাই সহ্য করবে। কি আর করব বলো? তবে তোমার পায়ের জমি শক্ত। সেরকম হলে তুমি এই সংসার ছেড়ে বেরিয়ে যাবে। নিজের ক্ষতি হতে দিও না বৌমা। কিন্তু মা, তাতে তো সমস্যার সমাধান হবে না। আপনার আলোর দুজনের কি হবে? আমাদের কপালে যা আছে হবে, কিন্তু তোমার ক্ষতি আমি হতে দেব না। রিমা মিলির দিকে তাকায়। এই কয়দিনেই মানুষটা তাকে কেমন আপন করে নিয়েছে। নিজের মেয়েও ভুল বোঝে, কিন্তু এই অন্যায়ের কিছু বিহিত করতেই হবে, নইলে আলোর সংসারও ছারখার হয়ে যাবে। প্রদীপও যদি টাকার নেশায় ওর বাবার মতো অমানুষে পরিণত হয়,
এ হতে দিতে পারে না সে। দীপকের শরীরটা আজকাল ভালো নেই, মাঝে মাঝে বুকে খুব ব্যথা করে, ডাক্তার দেখানো দরকার। কিন্তু যদি হার্টের অপারেশন করতে বলে? ওরে বাবা, প্রচুর খরচ। মনে মনে এইসব ভেবে ডাক্তার দেখায় না সে। মেজাজটাও ঠিক রাখতে পারে না আজকাল। মিলিও রিমার পাল্লায় পড়ে এখন তাকে পাত্তা দেয় না। ছেলেটাও বোকা, সুন্দরী বউকে কিভাবে কাজে লাগাতে হয় এখনো জানে না। এদিকে আজকাল কিন্নর উৎপাতও বেড়ে গেছে। ওই লালচে প্রাণীটাকে দেখলে বুকের মধ্যে হাতুড়ি পিটতে থাকে যেন। সেদিন তো সুতো ভেবে হাত দিয়ে ফেলেই দিয়েছিল। তারপর দেখে কিন্ন ভয়ে ঘেমে স্নান করে গেছিল, প্রচণ্ড বুকে ব্যথা করছিল। রিমা তক্ষুনি ছুটে গিয়ে দোকান থেকে সরবিট্রেট নিয়ে জিভের তলায় দিয়েছিল। তারপর আস্তে আস্তে বুকের ব্যথা কমেছিল। রিমা তো বলেই দিল, বাবা, আপনার হার্টের অবস্থা ভালো নয়, ইমিডিয়েটলি ডাক্তার না দেখালে অবস্থা কিন্তু আরো খারাপ হবে। দীপক মুখ বিকৃত করে বলেছিল, আমার জন্য চিন্তা করতে হবে না, নিজের স্বামীর কি করে উন্নতি হবে সেই চিন্তা করো। রিমা ইঙ্গিতটা বুঝতে পেরে সেখান থেকে সরে গেছিল। এরপর থেকে পারদ পক্ষে রিমা দীপকের সামনে আসে না। রিমাকে দেখলেই দীপকের গা জ্বলে যায়। ওর জন্যই ছেলেটার উন্নতি নেই। মিলির সাহস বেড়ে গেছে, আর প্রদীপটাও বাকি, বউকে দমিয়ে রাখতে পারে না। দীপক অনেকদিন আগে থেকেই একা শোয়, শরীরটাও তেমন ভালো নেই আজ। বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়ল, মশারি টানিয়ে শুতে পারে না সে। অনেক রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দীপকের ঘুম ভেঙে গেল। ওর মনে হলো কানের কাছে কি যেন সুরসুর করছে। হাত দিল কানে, সুতোর মতো কি যেন একটা ঠেকলো হাতে। চমকে উঠল সে, সাথে সাথে ঝেড়ে ফেলল। বেড সুইচ অন করল, দেখে কিন্ন তার হাতে স্পর্শ পেয়ে গুটিয়ে গোল হয়ে গেছে। লাফ দিয়ে নিচে নামতে গেল। ওরে বাবা, নিচে আরো কিন্ন। ভয়ে ঘৃণায় দীপকের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ওরে বাবা, এত এত কেন্ন কিভাবে এলো ঘরে? চিৎকার করে বলে উঠল দীপক, কিন্তু বদ্ধ ঘরে তার আত্মস্বর শুধু নিজেই শুনতে পেল। বুকের বাদিকটা কেমন চাপ ধরে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে তার। খাটের একদম কোণে সরে গেল সে। হাত দিয়ে যে ওদের ফেলে দেবে সে ক্ষমতা তার নেই, আর ওগুলো যেন গুটি গুটি পায়ে তার দিকেই এগিয়ে আসছে। লালচে রঙের বিশ্রী অঙ্গুরমাল প্রাণী। আজ দীপক নিজেকে খুব কিভাবে এলো ঘরে? একা ঘরে শোয়া যে কত বিপজ্জনক তা আজ বুঝতে পারল। দর করে ঘামছে সে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, মোবাইলটাও নিতে পারছে না। ওখানেই যে কুণ্ডুলি পাকিয়ে 10 পয়সা হয়ে আছে ওই কেন্ন। বুকে খুব ব্যথা করছে, বুকে হাত দিয়ে শুয়ে পড়ল সে। শুয়ে শুয়ে দেখলো অগণিত পায়ে তারা হেঁটে আসছে তার দিকে। আজ মনে হয় ওরা তাকে ছাড়বে না, ওদের মেরে ফেলার প্রতিশোধ নেবেই। আর পারছে না সে, দম নিতে খুব কষ্ট হচ্ছে। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে দীপকের। দীপক চিৎকার করে উঠল। পরদিন চা দিতে গিয়ে মিলি অনেকবার দরজায় ধাক্কা দিল, কিন্তু দীপক দরজা খুলল না। মায়ের চিৎকার আর ধাক্কাধাক্কিতে প্রদীপ আর রিমা ছুটে এলো। প্রদীপ অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। তখন সে আশেপাশের কয়েকজনকে ডেকে তাদের সাহায্যে দরজা ভাঙল। সবাই হুড়মুড় করে ঘরে ঢুকে দেখল বিছানার এক কোণে বুকে হাত দিয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে স্থির হয়ে শুয়ে আছে দীপক। মিলি গায়ে হাত দিল। হিমশীতল শরীরে আর কোনো সাড়া নেই। ডাক্তার, পুলিশ সব এলো। সব পরীক্ষা ও তদন্তের পর প্রমাণিত হলো হার্ট ফেল করে দীপক মারা গেছে। তবে মৃত্যুর আগে মনে হয় খুব ভয় পেয়েছিল, কিন্তু ভয়ের কারণটা কি তা কেউ বুঝতে পারল না। দীপকের ঘরের মেঝেতে কয়েকটা কেন্ন অবশ্য তারা দেখতে পেয়েছিল। শ্রাদ্ধ শান্তি বেশ ভালোভাবেই মিটে গেছে। দীপক মরে গিয়ে যেন পুরো পরিবারটাকে এক করে দিয়ে গেছে। প্রদীপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করছে ওর ভগ্নিপতি নিলয়। গভীর রাত, মিলির জল তেষ্টা পেয়েছে। বসার ঘরে ফ্রিজ খুলে বোতল নিয়ে জল খেয়ে আসতে যাবে, প্রদীপের মালা দেওয়া ফটোর দিকে
চোখ পড়ল মিলির। একটা ব্যঙ্গের হাসি খেলে গেল মিলির মুখে। মনে মনে বলল, সরি দীপক চৌধুরী, আর সহ্য করতে পারলাম না তোমার অত্যাচার। আমায় তুমি বেশ্যাতে পরিণত করেছিলে। নিজের অসহায়তার জন্য সব সহ্য করেছি। নিজের ছোট ছোট ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তোমার কথা মতো চলেছি। কিন্তু তোমার লোভের থাবা যখন আমার মেয়ে বৌমার উপর পড়ল, তখন আর পারলাম না মেনে নিতে। মা হয়ে ওদের জীবন কি করে নষ্ট হতে দিই? কেন্নগুলো সযত্নে রেখে দিয়েছিলাম বোতলবন্দি করে। তোমার শোয়ার আগেই ওদের ছেড়ে দিয়েছিলাম তোমার ঘরে। ওই যে কি বলে না, রিমা বলেছিল তোমার এই ভয়কে বলে এন্টোমোফোবিয়া। তার ফলে নাকি মানুষ মারাও যেতে পারে, আর এজন্যই নাকি তোমার হার্ট দুর্বল হয়েছে। এটাকেই কাজে লাগিয়েছিলাম। আর কি, বেচারারা অনেক দিন বাদে ছাড়া পেয়ে আনন্দের চোটে একটু বেশি ঘোরাঘুরি করে ফেলেছিল, আর তাতেই তুমি শেষ। কয়েকটা জীবন বাঁচল। আলো বন্ধ করে আস্তে আস্তে মিলি ঘরে চলে গেল। যাওয়ার আগে লক্ষ্য করল না দীপকের ফটোর এক কোণায় একটা লাল 10 পয়সার কুণ্ডুলি বসে আছে। শুনছিলেন পায়েল বিশ্বাসের গল্প কেন্ন। নির্দেশনা এবং নেপথ্য সঙ্গীত মলয়। প্রযোজনায় আড্ডাবাজ বেঙ্গলি অডিও স্টোরি।